আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা বেশ এক সপ্তাহ পরে উপস্থিত হয়েছি আজকের ক্লাসে। আজকে দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি সম্পর্কে আলোচনা করব। তো আমাদের ক্লাসগুলি শেষ হয়ে গেছে, সামনে আমাদের পরীক্ষা। তো আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলে প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। এর আগে আমি বলেছিলাম কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, কিভাবে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয়, বা কিভাবে ভালো মার্কস পাওয়া যায়। তো আজকে আসলে আমি যে বিষয়গুলো খুব সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর, ১-২ কথায় প্রশ্নের উত্তরগুলো আমি বলতে চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। তো প্রথমেই যে কথাটি আসে, হোমিওপ্যাথিক ফার্মাসি পড়তে গেলেই যে হোমিওপ্যাথিক ফার্মাসি কাকে বলে, এটা একদম খুব কমন একটা প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় সময় প্রতি বছরই এসে থাকে। একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো সংজ্ঞা চাইতে পারে, কাকে বলে বা কি, এভাবে বিভিন্নভাবেই এই প্রশ্নটা আসতে পারে। তো আমি যদি একেবারে সহজ সরল কথায় এর উত্তরটা দিতে চাই বা বলি বা বলতে থাকি, তাহলে আমরা যে শাস্ত্র বা যেই পুস্তক পাঠ করলে বিজ্ঞানসম্মতভাবে রোগীর রোগ আরোগ্য উপযোগী করিয়া হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা, শক্তিকরণের যে কলাকৌশলগুলি আছে, এই সমস্ত বিষয়ে বিশেষ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিভিন্ন প্রকারের আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রয়োগের যে কৌশলগুলি রপ্ত করা যায়, সেই জ্ঞানকেই হোমিওপ্যাথিক ফার্মাসি বলা হয়ে থাকে। হোমিওপ্যাথিক ফার্মাসি এই সংজ্ঞাটা সবসময় আসে, এমনকি যদি ভাইবা পরীক্ষা হয়, ভাইবা পরীক্ষার সময় এই প্রশ্নটি এসে থাকে। একটা কথা আছে যে হোমিওপ্যাথিক ফার্মাসি যদি বললাম, তো ফার্মাকোপিয়াটা কি, হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে। এম, এখন এখানে একটা বিষয় আছে, হোমিওপ্যাথিক ফার্মাসি এবং ফার্মাকোপিয়া, যার মধ্যে মূলত ঔষধের উৎস, গঠন, ধর্ম প্রভৃতি বিজ্ঞানসম্মতভাবে লিপিবদ্ধ। ফার্মাকোপিয়া হচ্ছে একটি বই, যেটা সাধারণত কোনো দেশের সরকার কর্তৃক স্বীকৃত, এবং সেটা মূলতই ওষুধ প্রস্তুত করার জন্য যেই যাবতীয় জ্ঞান বা বিষয়গুলি এর মধ্যে লিপিবদ্ধ করা থাকে। সাধারণত একটি ওষুধ কোম্পানি কিভাবে কোন নীতিমালা অবলম্বন করে ওষুধ প্রস্তুত করবে, কোন ঔষধের রেশিও কত হবে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে সাধারণত ফার্মাকোপিয়াতে লিপিবদ্ধ থাকে। ফার্মাসি হচ্ছে সামগ্রিক জ্ঞান, এটা হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতে যাবতীয় যা আছে। আর ফার্মাকোপিয়া হচ্ছে যে একটা পার্ট, যেটা হচ্ছে যে একটা কোম্পানি যখন ওষুধ তৈরি করে, ওষুধ বাজারজাত করে, তো বাজারজাত করার পূর্বে যে নিয়ম নীতি, যেই রুলস মেনে ওষুধ তৈরি করেন, এবং সেটা কোনো দেশের সরকার কর্তৃক স্বীকৃত যে গ্রন্থটা, এটা হচ্ছে ফার্মাকোপিয়া। তো যদি আসে যে একটা প্রশ্ন আসতে পারে যে কে প্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রস্তুত করেছেন, এ কথার উত্তরে আসতে পারে
জার্মানির ডক্টর সি ক্যাসপেরি 1825 খ্রিস্টাব্দে প্রথম হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রকাশ করেন। তবে সেটা ছিল ছোট আকৃতির একটি ফার্মাকোপিয়া। এরপরে আরো ছোট ছোট অনেক ফার্মাকোপিয়া রয়েছে। ফার্মাসির বিভিন্ন প্রশ্ন আসে, তবে একটা প্রশ্ন অনেক সময় এসে থাকে, বিশ্বে প্রচলিত যে ফার্মাকোপিয়াগুলি আছে সেগুলির নাম কি, অথবা কয়টি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া প্রচলিত আছে। এটা যদি আসে, এখানে ৪টা বা ৫টা বলা হয়ে থাকে। ৫টা এই জন্যেই, ৪টা বলা হয় এই জন্যে যে জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ব্রিটিশ হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া, আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া। তবে আমেরিকান ২টো হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া থাকাতে ক্ষেত্রে ৫টাও বলা হয়। আবার যেহেতু আমেরিকান, সেজন্য ৪টা বলা হয়ে থাকে। অনেক প্রশ্নই আসলে আসে। তো একটি যদি বলি যে একটি আদর্শ হোমিওপ্যাথিক ভেষজ গৃহে বা যেখানে আমরা ওষুধ তৈরি করব, ফার্মাসিতে কি কি প্রয়োজনীয় জিনিস থাকে। তো এখানে আসলে কমন কয়েকটি বলে, বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় যদি আসে, তাহলে শিশি, বোতল, গ্লাস, কাচের ছিপিযুক্ত বোতল, ছিপি, তুলাদণ্ড মানে ব্যালেন্স, ওজন পরিমাপ করার গ্লাস, ব্রাশ, ফেনেল, ফিল্টার, কাগজ, ছুরি ইত্যাদি থাকে। তবে এটা হচ্ছে যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যখন একটা কলেজের যে ফার্মাসি ডিপার্টমেন্ট আছে সেখানে যখনই করি এই জিনিসগুলো আমরা দেখতে পাই। কিন্তু এর বাইরেও আসলে আরো অনেক কিছু থাকে, অনেক ধরনের যন্ত্রপাতি প্রয়োজন হয় একটা ফার্মাসির, যেখানে ওষুধ তৈরি করে। বিশেষ করে কমার্শিয়াল ভাবে যখন ওষুধ তৈরি করে, তখন সেখানে অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে। ঔষধ কাকে বলে, ভেষজ কাকে বলে, এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে ভেষজ কাকে বলে, এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, তাহলে ভেষজ হচ্ছে এমন একটি পদার্থ যার মধ্যে রোগ উৎপাদনকারী শক্তি আছে এবং রোগ মানে বিনাশকারী শক্তি এর মধ্যে নিহিত থাকে। অর্থাৎ এর মধ্যে দুটো শক্তি নিহিত আছে। একটা হচ্ছে এটা যদি ক্রুড মাত্রায় খাওয়া হয় তাহলে সে রোগ উৎপাদন করার মতো ক্ষমতা রাখবে। আর এটাকে সূক্ষ্ম মাত্রায় খেলে রোগ দূরীভূত হবে। এই ধরনের যে উপাদানগুলি আছে সেটা গাছ হতে পারে, উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, যৌগজ, গ্রন্থিজ, যে কোনো কিছুর মধ্যেই হতে পারে। সেটা যদি হয় তাহলে সেটা ভেষজ। আর ঔষধের কথা যদি বলি, তাহলে ঔষধ হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যে প্রস্তুতকৃত, যেটা রোগীর ডাক্তারের চিকিৎসাপত্র অনুসারে রোগীকে প্রদান করা হয় এবং এটা প্রদান করলে, এটা সেবন করলে রোগী আরোগ্য হয়, সেটা হচ্ছে ঔষধ। অর্থাৎ ভেষজের মধ্যে রোগ উৎপাদনকারী শক্তি এবং রোগ বিনাশকারী শক্তি দুটোই থাকে। আর ঔষধের মধ্যে রোগ বিনাশকারী শক্তিটাই এর মধ্যে সুনির্দিষ্টভাবে শক্তিকৃতভাবে, এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার যে নির্দিষ্ট বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে সেভাবে তৈরি করা, যাতে সেটা সেবন করে রোগী আরোগ্য লাভ করতে পারে। এবার একটা প্রশ্ন আসতে পারে বা প্রায়ই আসে যে হোমিওপ্যাথিক ভেষজের উৎস কি কি। আমরা যদি প্রধান উৎস ধরি, তাহলে আমরা প্রধান 4টি উৎস পাব: উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, এরপরে আরো দুটো গ্রন্থিজ, শক্তি। আরো যদি ধরি যে আরো উৎস, যেমন সিনথেটিক, অ্যান্টিবায়োটিক, এ ধরনের আরো কয়েকটি উৎস রয়েছে। তবে মৌলিক উৎস 4টি বা 6টি: উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, রোগজ, গ্রন্থিজ, এই 6টিকে মৌলিক উৎস হিসেবে ধরা হয়ে থাকে।
আচ্ছা, একটা প্রশ্ন প্রায়ই এসে থাকে হচ্ছে যে ভেষজ বহ কাকে বলে? আমরা যদি ভেষজ বহর কথা বলি, ভেষজ মানে আমরা পড়েছি যার মধ্যে ঔষধি গুণ রয়েছে, আর বহ মানে যে বহন করে। এটা ২ রকম হতে পারে। একটা হচ্ছে যে তরল আকৃতির, আরেকটা কঠিন আকৃতির। অর্থাৎ ভেষজবহ এমন উপাদান যার মধ্যে নিজস্ব কোনো ঔষধি গুণ থাকবে না, কিন্তু ঔষধের গুণ বহন করে সে নিজে ধারণ করবে এবং যখন ওষুধ প্রস্তুত করা হয়, প্রয়োগ করা হয়, শক্তিকৃত করা হয়, এ তখন এ এর শক্তিটা দেখা যাচ্ছে যে রোগীর উপরে যখন এপ্লাই করা হয়, তখন রোগ আরোগ্য করতে সহযোগিতা করে। তো এই ধরনের যে ভেষজ বহ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো ভেষজ বহ হচ্ছে অ্যা আরএস বা রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল বা সুরাসার। এরপরে হচ্ছে দুগ্ধ শর্করা, আ এরপরে ডিস্টিল ওয়াটার। এইগুলোই সবচেয়ে বেশি ভেষজ বহ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এর বাইরে আরো ভেষজ বহ রয়েছে, যেটা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অয়েল এক্সটার্নাল ইউজে ব্যবহার করে থাকি। আচ্ছা, এর ভেষজ বহ মধ্যে সর্বোত্তম ভেষজ বহ কোনটি? এই প্রশ্নটা অনেক সময়ই হয়ে থাকে। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি সর্বোত্তম ভেষজ বহ হচ্ছে অ্যালকোহল বা স্পিরিট। কারণ এটা সহজে ভেষজের সমস্ত গুণ সে শোষণ করে নিতে পারে এবং সুনির্দিষ্ট মাত্রায় রোগীকে প্রয়োগ করা যায় এবং এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব। ওষুধকে যদি আমরা মানে শক্তিকৃত করি, তাহলে আসলে শক্তিকৃত ঔষধ বলতে কি বুঝি? একটা ঔষধকে যখন আমরা ভেষজ থেকে মাদার টিংচার তৈরি করি। এই মাদার টিংচারকে আবার আ ১, ২, ৩, ৪ এভাবে শক্তিকৃত করি যখন আমরা এটাকে শততমিক স্কেলে শক্তিকৃত করি। আর দশমিক স্কেলে যখন শক্তি করি তখন 1x, 2x, 3x, 4x এটার রেশিও হচ্ছে যে শততমিক হচ্ছে 1:99 এই রেশিওতে যখন আমরা নির্দিষ্ট প্রক্রিয়াতে সেটা হতে পারে যে সাক্কাশনের মাধ্যমে বা ঝাঁকির মাধ্যমে অথবা টাইট্রেশন বা ঘর্ষণের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় যখন একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত করে, এটা শক্তিকরণ প্রক্রিয়া। এটা দুটো ভাবেই হয়। একটা হচ্ছে যে তরল প্রক্রিয়াতে, আর আরেকটা হচ্ছে যে বিচূর্ণ প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়াতেই শক্তিকৃত করা হয় এবং তরল প্রক্রিয়াতে শক্তিকরণ করতে সাধারণত অ্যালকোহল, ডিস্টিল ওয়াটার ব্যবহৃত হয়ে থাকে। আর বিচূর্ণ শক্তিকৃত করার সময় সাধারণত সুগার অফ মিল্ক ব্যবহার থাকে। বিচূর্ণ কখন ব্যবহার করা হয়? বিচূর্ণ সাধারণত খনিজ জাতীয় পদার্থ, শুষ্ক উদ্ভিদ, জ্যান্ত পদার্থ বা যে সমস্ত পদার্থ সহজে আরএসের সাথে ব মিশ্রিত হয় না। তো এই ধরনের পদার্থগুলোকে আ সাধারণত শক্তিকৃত করার সময় আ দেখা যায় যে বিচূর্ণ আকৃতিতে শক্তিকৃত করা হয়। এটা সাধারণত ১ ঘন্টা ধরে কাজ করতে হয়। পুরো প্রক্রিয়াটা হচ্ছে ৩ টা ভাগে ভাগ করতে হয়। ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিট, ২০ মিনিটকে আবার ১০ মিনিট, ১০ মিনিট এভাবে। এই ১০ মিনিটকে আবার ৬ মিনিট ঘর্ষণ, ৩ মিনিট চাছন, ১ মিনিট এটা মিশ্রণ করা। এভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। আর তরল প্রক্রিয়াতে যখন শক্তিকৃত করা হয় সাধারণত আ যদি শততমিক স্কেলে 1:9 এভাবে ঔষধ এবং ভেষজ বহ নিয়ে সজোরে উপর থেকে
জোরে এটা সাকাশন বা ঝাঁকির মাধ্যমে ৮টা, ১০টা, ১২টা এভাবে সজোরে ঝাঁকির মাধ্যমে এক শক্তি থেকে আরেক শক্তিতে শক্তিকৃত করা হয় বা রূপান্তরিত করা হয়ে থাকে। আ আ অনেক সময় এই প্রশ্নটা আসে মানে বিশেষ করে দশমিক স্কেল, শততমিক স্কেল, পঞ্চাশ সহস্রতমিক স্কেল। আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা দশমিক স্কেলের ঔষধ, কোনটা শততমিক, কোনটা পঞ্চাশ সহস্রতমিক? দশমিক স্কেলের প্রত্যেকটা ওষুধের সাথে এক্স শব্দটি যুক্ত করা থাকে বা যুক্ত হয়ে থাকে। শততমিক স্কেলে শক্তিকৃত ঔষধের সাথে অনেক ক্ষেত্রে সি লেখা থাকে, সেন্টিসিমাল। আর কখনো সি লেখা থাকে না, শুধু দেখা যাচ্ছে যে 12, 13, 200 এভাবে লেখা হয়ে থাকে। আর ৫০ সহস্রতমিক শক্তির ঔষধগুলো যেমন M1, M2, M3, M4 এভাবে M/1, 2, 3, 4 এভাবে লেখা হয়ে থাকে। আবার কখনো, কখনো 0, 1, 2, 3 মানে 0/1, 2, 3 এভাবেও লেখা হয়ে থাকে। তো এই চিহ্নগুলো দেখে আমরা কোন স্কেলে এই ওষুধটি তৈরি করা হয়েছে সেটা বুঝতে পারব। আ যদি বলি যে দশমিক স্কেল কে প্রবর্তন করেছে, শততমিক কে প্রবর্তন করেছে, পঞ্চাশ সহস্রতমিক কে প্রবর্তন করেছেন? শততমিক এবং পঞ্চাশ সহস্রতমিক ঔষধ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এটাকে প্রবর্তন করেছেন বা এটাকে দেখিয়ে গেছেন। তবে দশমিক রীতির প্রবর্তন করেন ডক্টর হ্যারিং। আ এর রেশিও গুলা তো বলা হয়েছে যে 0.1:9 এই রেশিওতে ওষুধ তৈরি করা হয়ে থাকে। শততমিকে 1:99 আর ৫০ সহস্রতমিকে 1:, আ ব ৫০,০০০ এ মানে এই রেশিওতেই এটা ৫ টি প্রক্রিয়াতে মানে ক্রমান্বয়ে তৈরি করে ৫ টি ধাপ অতিক্রম করে তারপর তৈরি করা হয়। আচ্ছা, যদি বলি আ মাদার টিংচার আসলে কি বা মাদার টিংচার কাকে বলে? মাদার টিংচার হচ্ছে যে কোনো ঔষধি গাছ বা কোনো উদ্ভিদ, প্রাণী, খনিজ বা রোগজ গ্রন্থির যেকোনো ওষুধ তৈরির জন্য গাছগাছরা বা অন্য এর অংশগুলিকে বা জ্যান্ত পদার্থগুলিকে সুরাসর বা অ্যালকোহলে ভিজিয়ে রাখা হয়। নির্দিষ্ট দিন পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকটার নির্দিষ্ট ফর্মুলা অনুসারে এবং দিনে কয়েকবার এটাকে নাড়াচাড়া করতে হয়। এই নাড়াচাড়া করার পর নির্দিষ্ট দিন কোনো ওষুধ ২৮ দিন, কোনো ওষুধ ১ সপ্তাহ বা নির্দিষ্ট দিন পার হয়ে গেলে ফিল্টার পেপারের মাধ্যমে সেই সুরাসারকে অন্যান্য উপাদান থেকে আলাদা করে যেই অবস্থাটা তৈরি হয়, এটাই হচ্ছে মাদার টিংচার বা মূল আরক। একটা ভেষজকে যখন মন্ড তৈরি করে এভাবে ভিজিয়ে রাখা হয়, এই ভিজিয়ে রাখার পরের যে অংশটা এটাই হচ্ছে মাদার টিংচার। আধুনিক পদ্ধতিতে আসলে মাদার টিংচার ২ ভাবে তৈরি করা হয়। একটা হচ্ছে মেচারেশন আরেকটা হচ্ছে পার্কুলেশন। এই ২ টা প্রক্রিয়াতে সাধারণত তৈরি করা হয়। তবে পূর্বে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান ৯ টা ফর্মুলা দিয়ে গেছেন। আবার ৯ টা ফর্মুলার মধ্যে আরো কিছু সাব ফর্মুলা রয়েছে বা একেকটা ফর্মুলাতে আবার একাধিক আ সাবডিভিশন রয়েছে। কিন্তু বর্তমানে সেই ফর্মুলাগুলি বাদ দিয়ে মেচারেশন এবং পার্কুলেশন এই ২ টি প্রক্রিয়াতেই সাধারণত মাদার টিংচার তৈরি করা হয়ে থাকে।
আ একটা কথা আসে তাহলে ম্যাচারেশন এ আসলে কি জাতীয় পদার্থ বা কি জন্য ম্যাচারেশন এ আ তৈরি করা হয়? বা মূল অরিষ্ট বা মাদার টিংচার ম্যাচারেশন পদ্ধতির কিভাবে তৈরি হয়? গাদ বা পিচ্ছিল জাতীয় পদার্থ যেগুলি আছে বা চটচটে, আঠালো এই ধরনের পদার্থগুলোই সাধারণত ম্যাচারেশন এ তৈরি করা হয়। আর পার্কুলেশন হচ্ছে এটা একটা বিশেষ যন্ত্র যার মাধ্যমে আসলে পার্কুলেশন প্রক্রিয়াতে মাদার টিংচার প্রস্তুত করা হয়। যদি আমরা করি যে আমরা এক্সটার্নাল ইউজ এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এক্সটার্নাল ইউজ এ আমরা অলিভ অয়েল ব্যবহার করে থাকি। এরপরে দেখা যায় অনেক সময় আরএসও ব্যবহার করা হয়ে থাকে। এরপরে মাদার টিংচার, বিভিন্ন ধরনের অয়েল, শুধু অলিভ অয়েল না, গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি অনেক সময় এক্সটার্নাল ইউজ এ ব্যবহার হয়ে থাকে। আর ব্যবস্থাপত্রের কথা যদি আসে যে ব্যবস্থাপত্র আসলে কি? ব্যবস্থাপত্র কাকে বলে? এই প্রশ্নটা অনেক সময়ই আসে। এটা হচ্ছে যে চিকিৎসক বা ডাক্তার রোগীর রোগ লক্ষণ অনুযায়ী নির্বাচিত ওষুধের যে নাম, শক্তি, মাত্রা ইত্যাদি যেই পত্রটিতে লিখে দেন, সেবনবিধি এটাই হচ্ছে ব্যবস্থাপত্র। আর ব্যবস্থাপত্রের ৪ টি অংশ রয়েছে। সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন এবং সিগনেচার। সুপারস্ক্রিপশন একেবারে উপরের যে অংশটুকু আছে যার মধ্যে নাম, ঠিকানা, অন্যান্য বিষয়গুলি লেখা হয়ে থাকে, এটা হচ্ছে ইনস্ক্রিপশন যেখানে ওষুধের নাম, ডিরেকশন দেয়া থাকে, সাবস্ক্রিপশন এবং সর্বশেষে সিগনেচার যেখানে ডাক্তার তার স্বাক্ষর, নিচে স্বাক্ষর এবং তারিখ দিয়ে থাকে। আচ্ছা, একটা গ্লোবিউলস কাকে বলে? এটা আসলে ইক্ষু শর্করা বা চিনির মাধ্যমে একটা বিশেষ প্রক্রিয়াতে গোলাকৃতি যে ছোট দানা তৈরি করা হয় ঔষধ বা ভেষজ হিসেবে, এটা হচ্ছে যে গ্লোবিউলস। এটা সাধারণত ওষুধ দ্বারা সিক্ত করলেই এটা ঔষধে রূপান্তরিত হয়। আর সাধারণত ইক্ষু শর্করা দ্বারাই এটা হয়ে থাকে ফ্রুক্টোজ, ইক্ষু শর্করা বা চিনি থেকে। আ এটা বিশেষ করে হোমিওপ্যাথিতে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে ওষুধ আ বিশেষ করে রোগীদের দেয়ার জন্য। আর আরেকটা হয় যে ডিস্টিল ওয়াটার ব্যবহার হয়ে থাকে রোগীকে ওষুধ প্রয়োগ করার জন্য। আমরা সাধারণত রোগীকে ওষুধ দিলে এই ২ টা পদ্ধতি বেশি দেই। আগে এর আগে দেখা যেত পাউডার ফর্মে দেয়া হতো। ইদানিং পাউডার ফর্মে খুব কম দেয়া হয়। আ ওষুধ শুধু টাইট্রেশন করার সময় পাউডার ফর্মটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ওষুধকে রুগীকে দেওয়ার জন্য গ্লোবিউলস এবং ডিস্টিল ওয়াটারটাই এখন বেশি জনপ্রিয়। আচ্ছা, মাত্রা তত্ত্ব কাকে বলে? মাত্রা তত্ত্ব হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ওষুধের শক্তি, মাত্রা, পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়, এটাই হচ্ছে মাত্রা তত্ত্ব। এই কথাটা আসে একক মাত্রা বা ওষুধের মাত্রা কাকে বলে? এই প্রশ্নটা অনেক সময়ই আসে। আ ওষুধের মাত্রা হচ্ছে যে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। কাজেই ওষুধের ক্ষেত্রে যদি আমরা মানে
যে মাত্রায় রুগীকে ঔষধ খেতে দেব, যে পরিমাণ, এটাকেই আসলে মাত্রা বোঝায়, বা যে পরিমাণ ওষুধ সেবন করার জন্য আমরা আ বলে থাকি। এই মাত্রা তত্ত্ব কত প্রকার? এই প্রশ্নটা যদি করি, তাহলে এর উত্তর হবে যে মাত্রা সাধারণত ২ প্রকার। একটা হচ্ছে স্থূল মাত্রা, আরেকটা সূক্ষ্ম মাত্রা। সাধারণত এই ২ প্রকার মাত্রাই হয়ে থাকে, স্থূল এবং সূক্ষ্ম মাত্রা। আমরা সাধারণত বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধ যখন আমরা দিয়ে থাকি, তখন আমরা আ সূক্ষ্ম মাত্রায় ওষুধ দেই, বা সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করে থাকি। আ স্থূল মাত্রায় ওষুধ যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে ওষুধের অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওষুধগুলি অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি পেতে পারে। আর এটা হচ্ছে যে হোমিওপ্যাথিক যে নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতির বহির্ভূত। কারণ যদি আমরা স্থূল মাত্রায় দেই, তাহলে রোগ লক্ষণগুলি বেড়ে যেতে পারে, বা কৃত্রিম রোগ লক্ষণ উৎপাদন হতে পারে। আর সূক্ষ্ম মাত্রায় যদি আমরা ওষুধ প্রয়োগ করি একটা রোগীর জন্য, তাহলে সেই সূক্ষ্ম মাত্রা রোগীর আরোগ্যের জন্য কাজ করবে। আ আসলে হোমিওপ্যাথিক যদি সুনির্দিষ্টভাবে ভালো হয়, যদি ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে, উপস্থিত থেকে প্রশ্ন করে, তবে প্রশ্নগুলো পড়ে এসে করলে সেই প্রশ্নের উত্তরগুলি দেয়া অনেক সহজ। আমরা অনেক সময় একটা জিনিস বুঝি না, বিটি, জার্মানি একসাথে বলে ফেলি। আসলে বিটি এবং জার্মানি, জার্মান তো একটা দেশের নাম। বিটি হচ্ছে বোরিক অ্যান্ড টাফেলস কোম্পানি। এটা আমেরিকান একটা কোম্পানির নাম। এই কোম্পানির উৎপাদিত ওষুধগুলোকে আমরা বিটি ওষুধ বলে থাকি। এই বিষয় নিয়ে অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সংশয় থাকে, বিটি ওষুধ কি? বা যারা না বুঝে। আর জার্মানি বলতেও এমন না যে সুনির্দিষ্ট একটা কোম্পানি। জার্মানিতে অনেক কোম্পানি আছে। বিভিন্ন নামে বিভিন্ন, যেমন ওয়েলমার্স ওয়েব, পিকানা, বা বিভিন্ন আ রেকস ইত্যাদি বিভিন্ন ওষুধ কোম্পানি আছে। তো একক কোনো ওষুধ নয়। এটা অনেক সময় বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টা আ হয়। আমরা তো দশমিক, শততমিক, ৫০ সহস্রতমিক ওষুধের কথা বলেছি, ভেষজ ওষুধ। আমি আসলে পুরো এটারই একটা সামারি, আ কিছু প্রশ্ন উত্তরের বিষয় নিয়ে আসলে আলোচনা করলাম। ভালো হতো যদি উপস্থিত স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করতো এবং প্রশ্নের উত্তরগুলি দিতে পারতাম। তো যারা আমার এই কথাগুলো শুনবেন, বিশেষ করে স্টুডেন্টরা, তাদেরকে বলব যে আপনারা নিয়মিত ক্লাস করবেন এবং বিশেষ করে পড়ালেখা করে আসবেন। আ পড়ালেখার আসলে কোনো বিকল্প নেই। হোমিওপ্যাথিতে ভালো করতে চাইলে অবশ্যই পড়ালেখা করতে হবে। আজ আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ন্ত স্যার, বন্ধ করতে পারেন।